নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। ধীরে ধীরে পরিস্থিতি যত নর্মাল হচ্ছে, কম্পিটিটিভ এক্সাম কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে এবং তার জন্য প্রিপারেশনে আমাদের কোনো রকম খামতি রাখলে চলবে না। আর যেরকমটা আমরা বলে থাকি যে রাইস এডুকেশন যেখানে থাকে, রাইস এডুকেশনের সঙ্গে যে সমস্ত স্টুডেন্টসরা থাকে তাদের প্রিপারেশনে কোনো খামতি, কোনো ফাঁক থাকেও না। আজকে আমরা থাকবো রাইস অনলাইন ক্লাসে। আমাদের সঙ্গে স্যার সৌরভ রয় রয়েছেন রাইস এডুকেশনের তরফে। স্যার, আপনাকে স্বাগত রাইস অনলাইন ক্লাসে। হ্যাঁ ম্যাডাম, আজকে আমাদের টপিক শুরু করছি আমাদের বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশন। তবে আজকের টপিকটা যেটা বলার ম্যাডাম, সেটা হচ্ছে আমাদের WBCS এর মেন্সের ক্ষেত্রে এবং বেসিক্যালি আমাদের ICDS মেন্সের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট টপিক। বিকজ এই টপিকটা থেকে বিগত লাস্ট 3-4 বছরে আমাদের যে ধরনের প্রশ্ন এসছে, জেনারেলি আমরা 3-4 বছর আগে টপিকটা নিয়ে পড়াশোনা সেভাবে করতাম না। তো এখন দেখা যাচ্ছে এই বায়ো ইনস্ট্রুমেন্টেশন, যেটা নিয়ে আমাদের বেসিক্যালি আজকে পড়াশোনা করার টপিক আছে। কেন? তার কারণ প্রথমেই দেখব আমরা বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশন কী। সেটার জন্য আমরা পরবর্তী স্লাইডে যাব। যে স্লাইডে আমরা দেখো লেখাই আছে হোয়াট ইজ ইনস্ট্রুমেন্টেশন। Bioinstrumentation or biomedical instrumentation is an application of biomedical engineering which focuses on the device and mechanisms used to measure, evaluate and treat biological system. It focuses on the use of multiple sensors to monitor physiological characteristics of a human or animal. মানে ব্যাপারটা হচ্ছে দেখো, ইনস্ট্রুমেন্টেশন মানে আমরা জানি মেকানিক্যাল যে জিনিসপত্রগুলো হয়ে থাকে। এবার বেসিক্যালি আমাদের বায়োলজির ক্ষেত্রে আমাদের টোটাল একটা বডি সিস্টেমের টোটাল মূল্যায়ন করতে, ইভ্যালুয়েট করতে বা কোনো কিছু সিস্টেমের মেজার করতে বা আমাদের বডি ঠিকঠাক করে চলছে কিনা সেটা মেজার করার জন্য যে ইনস্ট্রুমেন্টগুলো আমাদের টোটাল চিকিৎসা বিজ্ঞানে বা মেডিকেল সায়েন্সে কাজে লেগে থাকে সেটাকেই আমরা বায়োলজিক্যাল ইনস্ট্রুমেন্টেশন বলে থাকি। তো এখন প্রশ্ন হচ্ছে BCS এর হিস্ট্রিতে বা PSC মিসলেনিয়াস বা ICD এর হিস্ট্রিতে দেখা যাচ্ছে এই জাতীয় প্রশ্ন যে কোন রোগের জন্য আমরা বেসিক্যালি মাইক্রোবায়োলজি টপটায় ডিজিজ পড়ে আসি। তো সেই ডিজিজ চ্যাপ্টারেতে দেখা যায় যে বিভিন্ন রোগের নাম, তার জন্য দায়ী কী কী কজেটিভ অর্গানিজম, সেটা ভাইরাস ঘটিত না ব্যাকটেরিয়া ঘটিত রোগ, সেগুলো নিয়ে দেখা হয়। তো এখন বেসিক্যালি পড়তে হবে কোন ডিজিজ বা কোন রোগ হলে কোন টেকনিক দ্বারা টেস্ট করা হয়। আজকে আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশন, করোনা সিচুয়েশন চলছে, কোভিডের জন্য আমাদের PCR-RT টেকনিক যেখানে টেস্ট করা হচ্ছে, বা অনেক সময় আমরা স্যালাইভার মাধ্যমে, এলাইজা টেস্টের মাধ্যমেও কিন্তু আমরা বিভিন্নভাবে রিপোর্ট পাচ্ছি। তো এরকম বিভিন্ন আমাদের শরীরে বিভিন্ন যে রোগগুলো হয়ে থাকে, সেই রোগের যে কারণের জন্য সেটাকে ডায়াগনোসিস করতে যে টেস্ট করা হয় সেটাই হলো বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশন। তো আমরা পরবর্তী স্লাইডে দেখব এই বেসিক অবজেক্টিভ কী কী আছে ইনস্ট্রুমেন্টেশনে। তো দেখো, ইনফরমেশন গ্যাদারিং, কিছু একটা কালেক্ট করে ইনফরমেশনটাকে গ্যাদারিং করতে হবে, মানে লোড করতে হবে কোথাও একটা। নেক্সট হচ্ছে ডায়াগনোসিস, সেটাকে রোগ নির্মূলের জন্য দেখতে হবে। ইভ্যালিউট করতে হবে, সেটাকে মূল্যায়ন করতে হবে। সাথে সাথে মনিটরিং করতে হবে, সেটা খারাপ হচ্ছে না ভালো হচ্ছে সেটা দেখতে হবে, এবং সেটাকে কন্ট্রোল করতে হবে। ঠিক আছে? তো পরবর্তী স্লাইডে আমরা যখন দেখো একটা সিস্টেমের এখানে ছবি দেওয়া হচ্ছে, যে সিস্টেমে এখানে বোঝা যাচ্ছে দেখো একটা আউটপুট ডিসপ্লে থেকে ট্রান্সমিশন ছাড়ছে এবং সেখানে সিঙ্গেল পার্টিকুলার একটা ফিডব্যাক সিস্টেম দিয়ে গিয়ে ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন থেকে মানুষের বডিতে অ্যাকুয়েটার হিসাবে সেটা প্রভাব ফেলছে। সেখান থেকে যে রিপোর্টটা আসছে সেটাই হচ্ছে সেন্সার হিসাবে আমাদের সিগন্যালিং প্রসেসিং হয়। টোটাল সিস্টেম আবার স্ক্রিনের মধ্যে ইমেজিং হচ্ছে। এই টোটাল সিস্টেমটাকে আমাদের ইনস্ট্রুমেন্টেশনের সিস্টেম হিসাবে ধরা হয়ে থাকে। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টই কিন্তু এইভাবে আমাদের বেসিক্যালি কাজ করে। তো এবার আমরা দেখব যেটা পরবর্তী স্লাইডে, যে এর বেসিক্যালি আমাদের কিছু ক্লাসিফিকেশন অফ বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশনের যে সিস্টেম রয়েছে, সেই সিস্টেম কী বলছে। বেসিক্যালি তৈরি হয় দুটো সিস্টেমের ওপর, একটা ক্লিনিক্যাল সিস্টেম আর একটা হচ্ছে আমাদের রিসার্চের সিস্টেম। তো যেটা ক্লিনিক্যাল সিস্টেম, সেই সিস্টেমে দেখো তোমরা যে তিনটে টাইপের ওপর বেসিক্যালি ডেভেলপ করে। একটা হচ্ছে ডায়াগনোসিস, রোগ নির্ণয় করার জন্য, যেগুলো বিশেষ করে আমাদের বিভিন্ন ছবি মানে ইমেজিং সিস্টেমের মাধ্যমে, যেমন USG, MRI এই টাইপ অফ সিস্টেমের ওপর ডিপেন্ড করে। কিছু পেশেন্ট কেয়ারের ওপর ডিপেন্ড করে, কিছু ট্রিটমেন্ট অফ পেশেন্টের থেরাপি মানে হচ্ছে আমাদের লেজার থেরাপি, কেমোথেরাপির মতো কিছু ইনস্ট্রুমেন্টেশন ইউজ করা হয়। আবার যেখানে লেখা আছে দেখো রিসার্চ ইনস্ট্রুমেন্টেশন, এখানে লেখা আছে দেখো ইট ইজ প্রাইমারিলি ইন দ্য সার্চ ফর নিউ নলেজ রিলেটেড টু ভ্যারিয়াস সিস্টেম দ্যাট কম্পোজ দ্য হিউম্যান অর্গানিজম। মানে নতুনত্ব কোনো ভ্যাকসিন বা নতুন কোনো অ্যান্টিবডি, নতুন কিছু টেকনিক, নতুন কিছু ইনস্ট্রুমেন্ট আবিষ্কারের জন্য রিসার্চ পারপাসে যেভাবে ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়ে থাকে সেটা আমরা রিসার্চ ইনস্ট্রুমেন্টেশনও বলা হয়ে থাকে। তো আমরা এবার বেসিক যে জায়গাতে ঢুকছি সেই টপিকের আলোচনা নেক্সট স্লাইড থেকে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমাদের কাছে দেখো স্লাইডে লেখাই আছে
ইসিজি, আমরা সার্কুলেশন পড়ার সময় পড়েই এসেছিলাম ইসিজির পুরো নাম ইলেকট্রোকার্ডিওগ্রাম। তো দেখো, হোয়াট ইজ ইসিজি? এ রেকর্ডিং অফ দ্য ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ হার্ট, অ্যাব্রিভিয়েট ইসিজি অর ইকেজি। যখন একটা হার্টের ইলেকট্রিক্যাল ওয়েভসকে কালেক্ট করা হয় যে টেকনিকের মাধ্যমে, সেই টেকনিককে আমরা বলি ইলেকট্রোকার্ডিওগ্রাম বা ইসিজি। এটা শর্ট ফর্ম ইসিজি বা ইকেজি নামেও ডাকা হয়। হোয়াট ইজ স্ট্রেস ইসিজি? দেখো লেখা আছে, ইন এ স্ট্রেস টেস্ট ইউ ওয়াক অন ট্রেডমিল দ্যাট মেক্স ইউর হার্ট ওয়ার্ক প্রোগ্রেসিভলি হার্ডার। মানে কোনো একটা ট্রেডমিল মেশিনে কোনো মানুষকে কর্মরত অবস্থায়, সেই ট্রেডমিল মেশিনে কর্মরত অবস্থায় তার শরীরের মধ্যে দিয়ে পার্টিকুলার কোনো একটা ছোট্ট মনিটরকে লাগিয়ে তখন যখন ইসিজি টেস্টটা করা হয়, সেটাকে স্ট্রেস ইসিজি বেসিক্যালি বলা হয়ে থাকে। তো অ্যান ইলেকট্রোগ্রাম মনিটরস ইউর হার্ট ইলেকট্রিক্যাল রিদিমস, মানে এই ক্ষেত্রে একদম হার্টের পুঙ্খানুপুঙ্খভাবে পার্টিকুলার রেজাল্টটা পাওয়ার জন্যই বেসিক্যালি এই ধরনের টেস্ট করা হয়। তো এখন প্রশ্ন করতেই পারে, এই ইসিজি টেকনিক কে আবিষ্কার করেছিলেন? তো দেখো লেখা আছে, হু ডিসকভার ইসিজি? উইলিয়াম আইন্দোভেন। সায়েন্টিস্টের নামটা কিন্তু বন্ধুরা মনে রাখবে, কারণ প্রশ্নটা একটু ঘুরিয়ে করে। ফাদার অফ ইসিজি কাকে বলা হয়? উইলিয়াম আইন্দোভেন। তো এখানে ইসিজির কার্ভগুলো দেওয়া আছে, ডেফিনেটলি দেখতে পাচ্ছ তোমরা। PQRST, বেসিক্যালি PRT তিনটে পয়েন্টকে বেসিক্যালি আমাদের যখন বলা হয়, বেসিক্যালি আমাদের একদম রক্ত যে জায়গা থেকে ডিসচার্জ করে, ঠিক আছে, আর QS যে পয়েন্ট থেকে আমাদের রিসিভ করে, যে পয়েন্টে, সেই পয়েন্টগুলোকে বেসিক্যালি এখানে ইনফর্ম করা আছে। তো আমরা পরবর্তী স্লাইডে দেখব ইসিজির মধ্যে হলটার মনিটর কি। It is a battery-operated portable device that measure and record heart activity continuously for 24 to 48 hours. Normally, it is attached with স্কিন। ওকে, মানে হলটার মনিটর বলতে এটাই বোঝানো হচ্ছে, বেসিক্যালি আমাদের 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের একটা শরীরে ব্যাটারির কোনো পোর্টেবল ডিস্ক লাগিয়ে দিয়ে হার্টের যে রেকর্ডিং চেক করা হয়, সেটা কি বলা হয়? হলটার মনিটর। নেক্সট ইজ হোয়াট ইজ পেসমেকার? SA node or heart of heart is called pacemaker. It is responsible for the heart impulse generation. AV node of heart is also called reserve pacemaker. ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে হার্টের মধ্যে থাকা একটা নোড আছে যার নাম হচ্ছে SA নোড, যেটা ঠিক আমাদের রাইট অ্যাট্রিয়াম, ডান অলিন্দের ওপর স্থানে অবস্থিত, যেটা আমাদের হার্টের মধ্যে কোনো প্রেশার ক্রিয়েট হলে সেইটাকে টোটালি মেনটেন করতে যে নোডটা কাজ করে, এই জন্য একে বলে হার্টের ইনবিল্ট পেসমেকার বা হার্ট অফ হার্ট। তো বেসিক্যালি এই নোডটা যখন ফেলিওর হয়, এর সাবস্টিটিউট হিসাবে রয়েছে হচ্ছে এভি নোড, যে কারণে এভি নোডকে বলা হয় বেসিক্যালি আমাদের রিজার্ভ পেসমেকার। এভি নোড যখন ফেলিওর হয়, তখনই পার্টিকুলার আমাদের অ্যাটাক করে যে সিস্টেমে, সেটাই করোনারি আর্টারি, এবং সেটাকে আমরা হার্ট অ্যাটাক নামে জেনে থাকি। তখনই এখন আর্টিফিশিয়ালি বাইরে থেকে একটা আমাদের পেসমেকারকে বসাতে হয়, যে পেসমেকারটার নামই হচ্ছে, দেখো, লিথিয়াম আয়োডাইডের একটা ছোট্ট ব্যাটারি বসানো হয়, যেটা বেসিক্যালি ওয়েট হয়ে থাকে 30 গ্রামস। তো এটাই আমাদের জেনারেলি পেসমেকার বসানো হয় আর্টিফিশিয়ালিভাবে। তো নেক্সট ইজ হোয়াট ইজ ইকোকার্ডিওগ্রাম? ইট ইজ কার্ডিয়াক ইকো অর সিম্পলি অ্যান ইকো, বেসিক্যালি অ্যান আল্ট্রাসাউন্ড অফ দ্য হার্ট। ঠিক আছে, বেসিক্যালি আমাদের এটাকে বলা হয় যে আরও হার্টটার ভালো পুঙ্খানুপুঙ্খ রেজাল্ট পাওয়ার জন্য, তার ভেতরের সার্কুলেশন ঠিক হচ্ছে কিনা, ভেতরে কোনো মাসেল জমেছে কিনা, মাস্কিউলার সেল জমেছে কিনা, ফ্লো ঠিকঠাক ব্লাডে দেখা যাচ্ছে কিনা, তার জন্য যে কার্ডিওগ্রামটা করা হয়, বা যেটাকে ইকো আমাদের সিম্পলি ভাষায় বলা হয়ে থাকে, সেটা কি আমরা ইকো কার্ডিওগ্রাম নামে জেনে থাকি। তো এখানে লেখাই আছে, দেখো, ডিউরিং দ্য টেস্ট এ ডক্টর উইল ইভ্যালুয়েট হাউ ওয়েল এ পার্সন অফ হার্ট পাম্পস ব্লাড। ওকে, তো নেক্সট পেজে আমরা যাব। নেক্সট পেজে দেখো আমাদের আছে EEG, দিস ইজ এ ইলেকট্রোএনসেফালোগ্রাম। ইলেকট্রোএনসেফালোগ্রাম কি? যেটা আমাদের একটা ব্রেনের অ্যাক্টিভিটি মাপার জন্য যে ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়। লেখাই আছে, দেখো, দ্য মেথড অফ রেকর্ডিং ব্রেন ওয়েভস দ্য ফার্স্ট ইনভেন্টেড হ্যান্স বার্জার। টেকনিকটা প্রথম আনেন সায়েন্টিস্ট হ্যান্স বার্জার। It is alternatively abbreviated as ECOG, এটাকে শর্ট ফর্মে ECOG নামেও বেসিক্যালি ডাকা হয়ে থাকে। তো দেখো, আমরা আগের পয়েন্টে পড়েছি ECG, যেটার পুরো নাম ইলেকট্রোকার্ডিওগ্রাম, আর এখানে EEG এর পুরো নাম ইলেকট্রোএনসেফালোগ্রাম। তো নেক্সট পেজে আমরা যাচ্ছি, দেখো, যেখানে EEGর কিছু ওয়েভসের আমরা এখানে বেসিক্যালি দিয়ে রেখেছি। এদের বেসিক্যালি 4টে ওয়েভস হয়ে থাকে, আলফা, বিটা, থিটা আর ডেল্টা। তো কখন কোন ওয়েভসটা হয়ে থাকে এবং তার পিকচার কী কী হয়, এখানে দেখো ছবি দেওয়া আছে। যখন আই ওয়েক উইথ মেন্টাল অ্যাক্টিভিটি, মানে আমরা যখন দিনের বেলা বিভিন্ন কাজ মেন্টাল অ্যাক্টিভিটির সাথে আছি, তখন বিটা ওয়েভস দেখা যায়, তখন 14 to 30 হার্টজ এর কম্পাঙ্কটা থাকে ওয়েভটা।
নেক্সট হচ্ছে আই ওয়েক রেস্টিং, যখন বিশ্রামরত অবস্থা থাকে তখন আলফা ওয়েভ বেসিক্যালি দেখা যায়, আলফা ওয়েভের 8 to 13 হার্টজ দেখা যায়। স্লিপিং ঘুমানো অবস্থায় 4 থেকে 7 যেটা আমাদের হার্টজ দেখা যায়, এক্ষেত্রে থিটা ওয়েভস, এবং ডিপ স্লিপ গভীর ঘুমের সময় আমাদের ডেল্টা ওয়েভস দেখা যায়, যেটা লেস দ্যান 3 হার্টজ দেখা যায়। এর ফাংশন কি? ইট হেল্পস টু ডায়াগনোস সিজার্স, এপিলেপ্সি, হেড ইনজুরিজ, ডিজিনেস, হেড চেয়ার, ব্রেন টিউমার, স্লিপিং প্রবলেম। ইট অলসো মানে বেসিক্যালি এটা আমাদের টেস্ট করা হয় যখন আমাদের কোনো ব্রেনে হিউজলি কোনো আঘাত লাগে বা কোনোভাবে সেটা প্রচণ্ডভাবে আমাদের এপিলেপ্সি বা আমাদের দীর্ঘকাল ধরে ঘুম হচ্ছে না, মাথার যন্ত্রণা বা বিভিন্নভাবে আমাদের একটা অবসাদগ্রস্ত জীবনে থাকি, বেসিক্যালি সেই সময় এই টেস্টটা করা হয়ে থাকে। তো এটা আমাদের মাথার স্ক্যাল্পের মধ্যে কিছু এরকম টেপের মাধ্যমে সিস্টেমটাকে আটকানো হয়, ছোটো ছোটো তার দিয়ে তার ভেতর থেকে অ্যাক্টিভিটিটা কালেক্ট করা হয়। এর মাধ্যমে কিন্তু আমাদের ব্রেন ডেথ মানে আমাদের হিউম্যানের যে মৃত্যু সেটাও কিন্তু মাপা যাওয়া সম্ভব। তো পরবর্তী স্লাইডে আমরা দেখব অটো অ্যানালাইজার কি। অটো অ্যানালাইজার হচ্ছে ইট ইজ স্পেশালি ইনস্ট্রুমেন্ট বাই হুইচ ক্যান কাউন্ট অ্যামাউন্ট অফ গ্লুকোজ, ইউরিয়া, প্রোটিন ফ্রম ব্লাড স্যাম্পল ইন এ ভেরি শর্ট স্প্যান অফ টাইম। ওকে, মানে ব্যাপারটা হচ্ছে আমাদের রক্ত থেকে বিভিন্ন ধরনের গ্লুকোজ, ইউরিয়া, প্রোটিন এই সমস্ত ব্যাপারগুলোকে কালেক্ট করার জন্য মানে আলাদা করার জন্য, রক্তের মধ্যে এগুলো তো মিশে থাকে, সেগুলোকে আলাদা করার জন্য যে টেকনিক বা যেই ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়, দিস ইজ অটো অ্যানালাইজার। মানে এই টেকনিকের মাধ্যমে আমাদের রক্তের সুগারের মাত্রা মাপা যেতে পারে, ইউরিয়ার মাত্রা মাপা যেতে পারে, প্রোটিন, ফ্যাটের মাত্রা মাপা যেতে পারে, বা ইউরিক অ্যাসিডের মতো বা জন্ডিসের ক্ষেত্রে বিলিরুবিনের মাত্রাও মাপা যেতে পারে। তো এখানে বেসিক্যালি কোন টেকনিক ইউজ করা হয় লেখা আছে দেখো, দ্য মেন প্রিন্সিপাল ইউজ টু ডিটেক্ট স্যাম্পল বাই দিস ইনস্ট্রুমেন্ট ইজ বেসড অন কলোরিমেট্রি। এখানে কলোরিমেট্রি মানে হচ্ছে প্রোটিনের যে টেস্ট করা হয় প্রোটিন এস্টিমেশনের জন্য, সেই টেকনিকের মাধ্যমে কিন্তু এটা করা হয়ে থাকে। নেক্সট পেজে আমরা যাব। নেক্সট হচ্ছে দেখবো আমরা এক্স রে। নেক্সট পয়েন্ট হচ্ছে এক্স রে। আমরা এই নামটার সাথে সবাই কিন্তু একটা পরিচিত। এক্স রে আমরা জানি আমাদের কোনো হাড়ের ফ্র্যাকচার বা কোনো চির খাওয়া বা লিগামেন্টে চোট এই জাতীয়তেই কিন্তু আমরা এক্স রে করে থাকি। তো দেখে নিই এক্স রে পয়েন্টে কী বলছে। It is one kind of high energy electromagnetic radiation. It was first reported by William Röntgen. উইলিয়াম রনজেন টেকনিকটা সবার প্রথম আবিষ্কার করে। The most familiar use of X-ray is checking for fracture of bone. It can also spot pneumonia based cancer. যখন আমাদের লাংসের মধ্যে একটা সর্দির মতো পজিশন যেখানে কনজাস্টেড থাকে সেটাকে স্পট করার জন্য বোঝা যায়। বেসিক্যালি আমাদের ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রেও দেখা যায়, এবং এছাড়াও আমাদের বিভিন্ন ক্ষেত্রে ফ্র্যাকচার অফ বোন, ঠিক আছে, হাড়ের কোনো ভাঙন বা লিগামেন্টের চোটের ক্ষেত্রেও এটা বেসিক্যালি বোঝা যায়। But major disadvantage of X-ray is that it is one kind of mutagen that may cause cancer. এটা কিন্তু বেসিক্যালি আমাদের হাইলি মিউটাজেনিক এফেক্ট দিয়ে যে পিকচারটা আমরা দেখতে পাই সেটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব ক্ষতিকারক, এবং এর জন্য কিন্তু ক্যান্সারের পসিবল চান্স থেকে থাকে। হোয়াট ইজ অ্যাঞ্জিওগ্রাম? ইট ইজ এ ডায়াগনস্টিক টেস্ট দ্যাট ইউজেস এক্স-রে টু টেক পিকচার অফ ব্লাড ভেসেল। ব্লাড ভেসেল হার্টের ভেতরে বা আমাদের ভেন বা আর্টারির ভেতরে কখনো কিছু পার্টিকুলার ব্লাড ক্লট করে আছে বা কোনো মাসেলে জমছে কিনা, সেই টেকনিক যে টেকনিকের মাধ্যমে বেসিক্যালি আমাদের দেখা হয় সেই টেকনিকটাকে আমাদের অ্যাঞ্জিওগ্রাম বলা হয়ে থাকে। তো নেক্সট স্লাইডে আমরা দেখব সিটি স্ক্যান আর পেট স্ক্যান কি। ইট ইজ এ স্পেশাল টেকনিক বাই হুইচ ইমেজ ফর্ম বাই দ্য ইউজিং এক্স-রে। ফুল ফর্ম সিটি স্ক্যান, কম্পিউটেড টমোগ্রাফি স্ক্যান। ওকে, তো বেসিক্যালি দেখো আমাদের সিটি স্ক্যান এক্স রে টেকনিককে ইউজ করা হয়, এবং সেখানে বেসিক্যালি এখানে পুরো নামটা খুবই ভালো করে মুখস্থ করতে হবে। কম্পিউটার টমোগ্রাফি স্ক্যান হিসেবে বেসিক্যালি এটা ইউজ করা হয়। কেন ইউজ করা হয় লেখা আছে দেখো, ব্রেন স্ট্রোক বা হেড ইনজুরির ক্ষেত্রে ইউজ করে। এর সাথে কিন্তু আমাদের টিউমার ডিটেকশন বা অ্যাবনর্মাল ব্লাড ভেসেল, যেগুলো আগে বললাম ব্লাড ভেসেলের ভেতরে যদি কোনো টিউমার বা এই জাতীয় হয়ে থাকে সেক্ষেত্রে ইউজ করা হয়। পেট স্ক্যান কি? পেট স্ক্যানও কিন্তু আমাদের সিটি স্ক্যানের একটা আল্ট্রা মডার্ন টেকনিক, সেখান থেকেই এসেছে। কি এসেছে? ওয়ান কাইন্ড অফ নিউক্লিয়ার মেডিকেল ইমেজিং টেকনিক, এ পজিট্রন এমিটিং কম্পাউন্ড অ্যান্ড এক্স-রে ডিটেক্টর ইউজড ইন দিস প্রসেস। এখানে একটা পজিট্রন পাঠিয়ে তার ভেতরকার আরও ভালো একটা ইমেজ, যেটা ব্রেন বা হার্টের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস বা কোনোভাবে অবস্ট্রাক্টেড তৈরি হলে তার এগেনস্টে সেটা ভালো মতো যাতে দেখতে পাওয়া যায়, সেটাই এখানে বেসিক্যালি করা হয়। তো নেক্সট স্লাইডে দেখবো আমরা সিটি স্ক্যান আর পেট স্ক্যানের মধ্যে ডিফারেন্সটা কী আছে। সিটি স্ক্যান প্রোভাইড ক্লিয়ার ইমেজ অফ বোনস অ্যান্ড ক্যান ডিটেক্ট অ্যাবনর্মালিটিস ইন সফট টিস্যু। পেট স্ক্যান প্রোভাইড বায়োলজিক্যাল প্রসেস উইদিন দ্য বডি। যেটা বললাম তোমাদেরকে, সিটি স্ক্যান একটা ক্লিয়ার ইমেজ দেয়, কিন্তু পেট স্ক্যানে একদম টোটাল ওর ভেতরে কি বায়োলজিক্যাল প্রসেস হচ্ছে সেটা হয়, ঠিক আছে।
তো নেক্সট পেজে আমরা দেখব ইউএসজি কি। ইউএসজি পুরো নাম আমরা জানি আল্ট্রাসোনোগ্রাফি, যেটা বেসিক্যালি আমাদের যে ইনস্ট্রুমেন্টটা ইউএসজিতে ইউজ করা হয় লেখা আছে দেখো, আল্ট্রাসোনোগ্রাফির ক্ষেত্রে আল্ট্রাসোনোস্কোপ বা সোনোফ্লুরোস্কোপ ইউজ করা হয়ে থাকে। এছাড়া বেসিক্যালি এটা ইউজ করে কী ক্ষেত্রে দেখো লেখা আছে, ইউজড ইন গায়নাকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিক টু স্টাডি দ্য ডেভেলপিং এমব্রায়ো, মানে প্রেগন্যান্ট অবস্থায় একটা বেবি কতটা ডেভেলপিং হচ্ছে সেইটা দেখতে বেসিক্যালি ইউজ করা হয় গাইনোকোলজি সায়েন্টিস্টের ক্ষেত্রে। এছাড়া অন দ্য আদার হ্যান্ড ইট ইজ ইউজড অলসো কার্ডিওলজি, অ্যাবডোমিনাল ইমেজিং, ব্রেন স্টাডিজ এক্সেট্রা। ওকে, বেসিক্যালি আমাদের কার্ডিওলজির জন্য ইসিজি ইউজ করে, সে কারণে ইউএসজি খুব একটা করে না, ইউএসজি আমাদের বডির লোয়ার পোর্শনের টেস্টের জন্য বেসিক্যালি করে থাকে। তো নেক্সট স্লাইডে আছে দেখো এমআরআই, পুরো নামটা অত্যন্ত ইম্পর্টেন্ট বন্ধুরা, কারণ এই পুরো নামটা কিন্তু এসএসসি বা পিএসসি ইতিহাসে দেখা গেছে প্রচুরবার প্রশ্ন দিতে। ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং, ইট ইজ ভেরি কস্টলি বাট সেফ অ্যাজ ইট ইন নন ইনভেসিভ। এটা কিন্তু আক্রমণাত্মক দিক থেকে খুবই কম, মানে অতটা আক্রমণাত্মক না এবং কিন্তু কস্টলি। এটা বেসিক্যালি যেটা ডিটারমাইন করে ফ্যাটি প্ল্যাকিউস ইনসাইড টিউমার, ওয়াল অফ আর্টারি, কজেস অফ লো ব্যাক পেন, সাইটিকা, টমা এক্সেট্রা। এটা বেসিক্যালি আমাদের কোনো একটা শরীরের ভেতর টিউমার সেল বা আর্টারির ভেতর কোনো কিছু মাস জমে থাকলে বা ঠিকঠাক ব্লাড ফ্লো হচ্ছে কিনা সেই সমস্ত একদম ক্লিয়ার ইমেজেসটা দেখা যায়। বাট এটা একটা হার্মফুল আছে প্রেগন্যান্ট ওমেন্সের ক্ষেত্রে, কারণ এর মধ্যে একটা ম্যাগনেটিক রেজোনেন্স যেহেতু ছাড়া হয় সেই জন্য এটা খুবই ক্ষতিকারক। এবং যাদের পেসমেকার আছে তাদের ক্ষেত্রেও, বা কারো জয়েন্টে, কারো হাত পায়ের মধ্যে যদি জয়েন্টে যদি কোনোভাবে মেটালের প্লেট বসানো থাকে সেটাও কিন্তু এই ম্যাগনেটের আন্ডার এলে খুবই ক্ষতিকর সৃষ্টি হয়, তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা না আসাই ভালো। তো পরবর্তী পেজে আমরা দেখব সিটি স্ক্যান আর এমআরআইয়ের মধ্যে বেসিক ডিফারেন্স কী আছে। তো দেখো সিটি স্ক্যানের আর এমআরআইয়ের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে, সিটি স্ক্যান এক্স রে প্রডিউসের মাধ্যমে বেসিক্যালি করা হয়, এক্স রে যে ফিল্ম বা সেখানে যে মিউটাজেনিক এফেক্টের ফলে। এমআরআইয়ের ক্ষেত্রে বুঝতে পারছো একটা ম্যাগনেটিক ফিল্ড পাঠিয়ে, একটা রেডিও ফ্রিকোয়েন্সি পাঠিয়ে সেটা পোর্টাল যে টেকনিকটা বা সেটা যে পিকচারটা ইমেজিংটা তোলা হয়। এবং বেসিক্যালি যেটা হয় কি, তারপরে যে লেখা যায় যে সিটি স্ক্যান ইউজেস রেডিয়েশন, এমআরআই ডু নট, মানে হচ্ছে সিটি স্ক্যানের ক্ষেত্রে রেডিয়েশন ইউজ করা হয় বাট এমআরআইয়ের ক্ষেত্রে সেটা হয় না, সেই দিক থেকে কিন্তু এমআরআই সেফ। ঠিক, যেহেতু এখন কম্পিটিটিভ এক্সাম এতটা টাফ থেকে টাফেস্ট হয়ে গেছে আর কি, কম্পিটিশনটা যেহেতু এত হার্ড, সেক্ষেত্রে এই বিষয়গুলো তো অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবতে হবে। এবং আপনারা তো রয়েছেন, রাইস এডুকেশন তো রয়েছে সঙ্গে। স্যার একটা ছোট্ট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে, একটা ব্রেকের পর ফিরে আসি। স্টুডেন্টস, আমরা ডেফিনেটলি বায়োলজি ক্লাসে থাকবো, তবে আফটার এ শর্ট ব্রেক, সঙ্গে থাকবো।